নমস্কার বন্ধুরা, গল্প শোনার আসরে সকলকে স্বাগত। আজকে শোনাবো প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা একটি মন ছুঁয়ে যাওয়া ছোট গল্প, আদরিণী। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজুবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খ্যামটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুঁকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কিরকম? আমি নিমন্ত্রণ পাবো না কিরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জেমশাই, আমরা কি সেভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কি বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন, ভায়ারা বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল 2 দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন। পালকি করে যাওয়া, সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জেমশাইকে গিয়ে জিজ্ঞাসা করি। তিনি যদি যান, নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। মোক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা? তার জন্যে আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন। ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। সন্ধে নাগাদ হাতি এসে যাবে। এখন কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছ কেন? মুখুজ্জেমশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জেমশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। যাব বই কি ভায়া, আমিও যাব। তবে আমার তো ভাই খ্যামটা শোনবার বয়স নেই। তোমরা শুনো, আমি মাথায় এক পগ্গ বেঁধে একটি থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে না খেলে দেখব, তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে। পেয়ালা মুঝে ভর দে, কেমন? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। পরদিন রবিবার। এই দিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পড়িয়া প্রবল প্রতাপান্বিত শ্রী মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেষু পাঠ লিখিয়া
2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এই রূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। মানুষটি লম্বা ছাঁদের, রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত। গোঁপগুলি মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত। মাথার সম্মুখ ভাগে টাক আছে, চক্ষু দুইটি বড় বড়, ভাসা ভাসা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। ইহার আদি বাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকাপথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘুঁটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মোক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহারা কেহই হটাইতে পারে নাই। তখনও তিনি এই জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। একদিন এজলাসে একটা ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে কথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করেন নাই। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয় 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্ন দান করিতেন। অত্যাচারিত, উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে, এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। অদ্য সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মোক্তার মহাশয় সেই সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মোক্তার মহাশয় বলিলেন, কেন রে,
হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আগে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস, জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময়ে পৌঁছে যাবেন। ওই ইমামদ্দি শেখ একজোড়া নূতন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্তৎ স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। কত? 2000 টাকা। খুব বাচ্চা? না, সবারই নিতে পারবে। কুছ পরোয়া নেই, তাই কিনবো। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ী মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহার নাম আদরিণী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজের রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল। মুখুজ্জে মহাশয় বিপত্নিক, তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ে সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। মাহতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। বড় বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটি ধামায় ভরিয়া আলো চাল, কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। এইরূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষশাখা আদরিণী ভোজন করিতে লাগিল। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয়ে সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য, হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেরও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকর্দমা ও বিষয় সংক্রান্ত 2-4 কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জে মশাই, ও হাতিটি কার? মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বলিলেন, আগে হুজুর বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? আগে
বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তবে বললেন আমার হাতি? বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি, আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5 বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়াছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ, অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিতই হইতেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এইমাত্র ভরসা। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নাই। বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মোক্তারগণ যাহাদিগকে একসময় উলঙ্গাবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন সামলা মাথায় দিয়া তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরাজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝিতে পারেন না। মুখোপাধ্যায় পাগড়ি বাঁধিতেন, সেকালে মোক্তারগণ সামলা ব্যবহার করিতেন না। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন? জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রহিয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চক্ষে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না। ইহাদের যেন বিশ্বাস, যে ইংরাজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নহে। এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বৎসর বয়স হইল, চিরকালে কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না। তথাপি আজই কালি করিয়া আরো 1 বৎসর কাটিল। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল। নূতন ইংরাজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসেসার মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসেসারগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এ উকিলটির নাম কি? পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন, মোক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মোক্তার? জয়রাম বলিলেন, হা হুজুর, আমি আপনার তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মোক্তার? আমি মনে করিয়াছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল।
হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। ইংরেজি জানি না হুজুর, আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, হুজুর হাইকোর্টের জজ হন। বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মোক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই। ব্যবসায় ছাড়িয়া কায় ক্লেশে মুখোপাধ্যায় সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদের সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল, কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয়ে চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেক দিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুকুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলেপিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মূষাবিতা করিলেন। হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি একুনে 4 ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় দত্ত লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মোক্তার, চৌধুরীপাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথি পার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধ পথ্যাদির খরচ প্রতিদিন 5-7 টাকার কমে নির্বাহ হয় না। মাসখানেক পরে বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল। বড়বধূ, মেজবধূ উভয়ই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আর 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী 12 বর্ষে পদার্পণ করিয়াছে। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতন হয় না। যদি ঘর বর মনের মতন হইল, তবে তাহাদের খাঁই শুনিয়া চক্ষুস্থির হইয়া যায়। কন্যার পিতা এই সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। সে নেশা ভাঙ করিয়া, তাস পাশা খেলিয়া, ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। যত দায় এই 60 বৎসরের বুড়ারই ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে LA পড়িতেছে। খাইবার পরিবার সংস্থানও আছে। তাহারা 2000 টাকা চাহে, নিজেদের খরচ 500। 2500 টাকা হইলেই বিবাহটি হয়। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে। তাহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরও নাতনিরা রহিয়াছে। তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল, সেও ফেল করিয়াছে। বন্ধুগণ বলিতে লাগিল, মুখুজ্জে মহাশয়, হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন, অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন,
এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। সেখানে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থে আসে। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000 কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। খোঁচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেকদিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি 200-500 টাকা কমও হয় সেও স্বীকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষে 4-5 দিনই জমজমাট বেশি। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহাত্ম্য যাইবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে। যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া। খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয়ও সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন। শেষে তাহার গলায় নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণে ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেগ দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে। হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া যাইবে। কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মশমশ করিয়া আদরিনী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না, যেন হারাদন ফিরিয়া পাওয়া গিয়াছে। সকলের আচরণে এই রূপই মনে হইতে লাগিল। বাড়ির লোকে বলিতে লাগিল, আহা, আদর রোগা হয়েছে, বোধহয় একদিন সেখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। একজন বলিলেন, ওই যে আবার মুখুজ্জে মশাই বললেন, আদর, যাও মা, মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন, ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হবার জো আছে? কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় নাই, সেই সব রসুলগঞ্জে গিয়া জমে। সেইখানেই আদরিনীকে পাঠাইবার পরামর্শ হইল। আজ আবার আদরিনী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদরিনী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদা মহাশয়, আদর যাবার সময় কাঁদছিল। মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন, বলিলেন, কি বললি, কাঁদছিল?
হ্যাঁ দাদা মশাই, যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ শাস্ত্রু নয়নে আপন মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্যে সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো? মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসব। তুই মনে কোনো অভিমান করিস নে মা। পরদিন বিকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিলেন। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মধ্যম পুত্র লিখিয়াছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। সে আর পথ চলিতে পারে না। রাস্তার পার্শ্বে একটা আম বাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধ হয় কোনো বেদনা হইয়াছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধ হয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এখনই বেরোবো। হাতুড়ের অসুখ, যন্ত্রণায় সে ছটপট করছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধ মাত্র পান করাইতে সমর্থ হইলেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠ পুত্র সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিণীর সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে। তাহা আজ নিশ্চল, নিষ্পন্দ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন।